হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, যেটা তোমার এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব, তোমাদের হাবিব ভাইয়া। এই অধ্যায়টা সুন্দরভাবে ওয়ান শট ক্লাস দিয়ে বইটা সুন্দরভাবে এলিমেন্টিং করে দেবো। সুন্দরভাবে তোমরা কি, আমি যতটুকু নোট ডাউন করে দিচ্ছি ততটুকু সুন্দরভাবে বইটা নোট ডাউন করে নিবা, যেটা এমসিকিউর জন্য সিকিউর জন্য এবং ওভারঅল এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা কথা না বলে আমরা কি মেইন টপিকে চলে আসি। তো আমরা আজকে একটা পড়ব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটার নাম হচ্ছে কি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এইসব সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা অধ্যায়তে প্রবেশ করি। তো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এখানে এই অধ্যায়ে দুইটা পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে আদর্শ গ্যাস এবং আর একটা পার্ট হচ্ছে কি গ্যাসের গতিতত্ত্ব। এই দুইটা পার্ট সম্পর্কে আমরা কি আলোচনা করব, এবং যেটা তোমাদের মেইন পরীক্ষায় ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ দিক দিয়ে আবার এমসিকিউ দিক দিয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, সুন্দরভাবে অ্যাটেন্টিভলি ক্লাসটা করে নিবা এবং বইটা আন্ডারলাইন করে নিবা। তো আমরা কি মেইন টপিকে চলে আসি। আমরা বইটা আন্ডারলাইন করে নিব। আমরা এমসিকিউ এবং সিকিউর জন্য এরিয়া মার্কিং করতেছি। আমি সুন্দরভাবে ধরে ধরে তোমাদের পড়াই দেবো। ম্যাথগুলো সুন্দরভাবে টপিক ওয়াইজ আমি ধরে ধরে তোমাদের সলিউশন করে দেবো, সমস্যা নেই। আমরা মেইন বইটা আমরা কি আজকে আমরা শেষ করে দেবো। তো কথা না বলে আমরা কি চলে আসি। এখানে বলছে ভূমিকা, অর্থাৎ আমরা জানি যে কঠিন তরল এবং বা গ্যাসীয় সব পদার্থের অসংখ্য অতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই কণাকে পদার্থের অণু বলা হয়। অর্থাৎ অনেকগুলো পরমাণু মিলে কি অণু গঠিত হতে পারে। একই পদার্থের অণুগুলো ধর্ম অভিন্ন, অর্থাৎ ভিন্ন নয়, কিন্তু বিভিন্ন পদার্থের অণুগুলোর ধর্ম ভিন্ন হতে পারে। কঠিন তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই নগণ্য। তাহলে এখানে এতটুকু বলছে যে কঠিন এবং তরলের ক্ষেত্রে চাপের প্রভাব অতি নগণ্য। এমনিতে নাইস টু নো, জানতেও পারো, না জানলেও কোনো ক্ষতি নেই। গ্যাসের অর্থাৎ কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব খুবই প্রবল। তাই গ্যাসের প্রসারণ আলোচনায় চাপে উল্লেখ করা হয়। তরল অবস্থায় পদার্থের অণুগুলোর মধ্যে ব্যবধানে কঠিন অবস্থা অপেক্ষা বেশি থাকে। যে কোনো তরল কে বিভিন্ন অংশে বিভক্ত করতে খুব কম বলের প্রয়োজন পড়ে। অতএব তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে। তাহলে এখান থেকে তুমি একটা কি এমসিকিউ পেয়ে গেলা যে তরলের ক্ষেত্রে কি আন্তঃআণবিক আকর্ষণ বল কি থাকে কি থাকে না। অবশ্যই কি সেখানে নেই বললে চলে, থাকে কিন্তু সেখানে সামান্য, হিসাব অনুযায়ী সেটা কি ধরা হয় না। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা যে তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। এটা তোমার ওভারঅল তোমার কি এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এখানে সুন্দরভাবে কি এমসিকিউর জন্য আমরা কি করব, এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমি এখানে কি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ওভারঅল এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। তো এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়া কি করে দিল, সুন্দরভাবে ভাইয়া দাগাই দিল, ঠিক আছে। তো এই পার্টটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে কি থাকে না। অবশ্যই এখানে থাকে না, কিন্তু থাকে, কিন্তু হিসাব অনুযায়ী ধরা হয় না। তাহলে এই পার্টটা থেকে জাস্ট গো ফর রিডিং, বাকিটা কি দিবা, বাকিটা রিডিং দিবা। এখান থেকে আহামরি আর কিছু পড়ার দরকার নেই। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি। তারপর এখানে বলছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে তোমরা এতটুকু পড়বা যে আদর্শ গ্যাস কাকে বলে, অর্থাৎ যেসব গ্যাসের গতিতত্ত্ব মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা এবং চাপে। তাহলে সকল তাপমাত্রা এবং চাপে, সেখানে কি তাপমাত্রা থাকবে এবং চাপ থাকবে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে এই সংখ্যাটা তোমার মেইন পরীক্ষায় তোমার চলে আসতে পারে যে আদর্শ গ্যাস কাকে বলে, অর্থাৎ যেসব গ্যাসের গতিতত্ত্বে মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে, চলে না বলে নাই, এখানে স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রা এবং চাপে বয়েল এবং চার্জের সূত্র যুগ্মভাবে মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের বিশেষ করে সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সিকিউতে মানে তোমার শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো এটা সুন্দরভাবে পড়ে নিবা। তারপর বলছে এই স্বীকার্যগুলো সব সময় সঠিকভাবে মেনে চলে একই রকম কোনো গ্যাসের অস্তিত্ব বাস্তবে নেই। তাই বাস্তব গ্যাসের ধর্ম আদর্শ গ্যাসের ধর্ম কিছুটা থেকে ভিন্নতা লক্ষ্য করা যায়। কেবলমাত্র নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় গ্যাসের এই সমীকরণ মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস কোন শর্তের উপর মেনে চলে, তাহলে নিম্নচাপ উচ্চ তাপমাত্রা। তাহলে এখানে উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা কখনো হবে না। এটা মেডিকেল এডমিশন টেস্ট 15 থেকে 16 আসছিল। আবার ডেন্টাল এডমিশন টেস্টের ক্ষেত্রে তোমার কি
21 থেকে 22 সালে আসছিল। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই পার্টটা তোমার সুন্দরভাবে কী করে নিবা, পড়ে নিবা। এটা হচ্ছে তোমার হচ্ছে কি 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এটা সুন্দরভাবে তোমাদেরকে মাস্ট মাস্ট মাস্ট, এটা এই টপিকটা তোমার হচ্ছে কি মাস্ট মাস্ট পড়তে হবে। তো এটা 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কী করে নিবা, এটা দাগায় নিবা, অর্থাৎ 10 স্টার ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তারপর আমরা এতটুকু পড়লাম যে তোমার আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস কোন শর্ত সাপেক্ষে সেটা দাঁড়ায় বা ভিত্তি করে উপস্থাপিত হয়, যে এখানে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। এটা সুন্দরভাবে পড়ে নিবা, এটা 10 স্টার ইম্পর্টেন্ট দিলাম। দেওয়ার কারণ এখানে অবশ্যই কি রিজন আছে, কেননা সেটা কি তোমার মেইন পরীক্ষায় চলে আসছিল, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসছিল, ডেন্টাল অ্যাডমিশন ক্ষেত্রে চলে আসছিল। তাহলে এটা সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে? বাকিটা গো ফর রিডিং। তারপর আমরা চলে আসি যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কতগুলো রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমার কি এমসিকিউর জন্য আসতে পারে, আবার ট্রু ফলসের জন্য আসতে পারে। এমসিকিউর জন্য আসতে পারে, আবার সেখানে কি ট্রু ফলসের জন্য আসতে পারে। তো সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে পড়ে নিবা যে আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলে, যেখানে পি হচ্ছে তোমার কোনো বস্তুর চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে তোমার মোল সংখ্যা, আর হচ্ছে কি মোলার ধ্রুবক, এবং টি হচ্ছে কি প্রয়োজনীয় তাপমাত্রাকে বোঝায়। তাহলে এখান থেকে ট্রু ফলস আসতে পারে যে আদর্শ গ্যাসের সকল তাপমাত্রা এবং চাপ কোন সমীকরণ মেনে চলে থাকে, পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলে থাকে। এটা কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর চলে আসলাম নেক্সট পয়েন্টে চলে আসলাম যে স্থির তাপমাত্রা আদর্শ গ্যাস অভ্যন্তরীণ শক্তি এবং আয়তের উপর নির্ভরশীল নয়। তাহলে এখান থেকে তোমার ট্রু ফলস আসতে পারে যে স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি আয়তনের উপর নির্ভর করে, কি করে না? অবশ্যই কি করে না। যেখানে তোমার হচ্ছে কি ডি ইউ বাই ডিভি মানে তোমার হচ্ছে কি টি ইকুয়াল 0, যেখানে ইউ হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে গ্যাস আয়তন এবং টি হচ্ছে তাপমাত্রা। তাহলে এখান থেকে তোমার পরিচয়টা আসতে পারে, এখান থেকে সুন্দরভাবে কি পরিচয়টা আসতে পারে, এখান থেকে সুন্দরভাবে এমসিকিউর জন্য পরিচয়টা মুখস্থ করে নিবা। তাহলে এই তোমার পেজ থেকে এতটুকু সম্পর্কে জানলাম যে আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস কোন শর্ত সাপেক্ষে এই সমীকরণ মেনে চলে, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা শর্ত সাপেক্ষে মেনে চলে থাকে। আদর্শ গ্যাসের দুটো বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, যে আদর্শ গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে সমীকরণ মেনে চলে, যেখানে সমীকরণ হচ্ছে তোমার কি পিভি ইকুয়াল এনআরটি, এবং ইউ হচ্ছে কি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে তাপমাত্রা, পি হচ্ছে চাপ, এবং এতটুকু সম্পর্কে আমরা কি আলোচনা করলাম। তারপর আমরা কি থার্ড বৈশিষ্ট্য আমরা দেখলাম আদর্শ গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। তাহলে তোমার ট্রু ফলসে তোমার কোশ্চেন আসতে পারে, যে মেইন পরীক্ষা তোমার কিন্তু এগুলো চলেই আসে, যে তোমার মানে বলে দেয় যে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে কি থাকে না, এখানে কিন্তু নেই। তাহলে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো ধরনের কি থাকে না। তাহলে এটা তোমার কি আসতে পারে, এইটা বিশেষ করে তোমার কি ট্রু ফলসে আসতে পারে, ঠিক আছে? এটা বিশেষ করে তোমার কি এটা ট্রু ফলসে আসতে পারে, ট্রু অথবা ফলসে আসতে পারে। অথবা তোমার এখানে তো যদি তুমি বলি, তাহলে এখানে তোমার সিকিউতে অনেক আসতে পারে। তো এই পার্টটা তোমার কি করে নিবা, এই পার্টটা সুন্দরভাবে কি মুখস্থ করে নিবা, ঠিক আছে? এই পার্টটা অবশ্যই অবশ্যই মাস তোমার কি মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তো এভাবে ট্রু ফলস আসতে পারে, যে তোমার এখানে বলবে যে তোমার কি আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে কি থাকে না। অবশ্যই কি তোমার কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ থাকে না। তারপর আমরা কি চতুর্থ পয়েন্টে চলে আসলাম, যে আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য, তাহলে অতি নগণ্য ধরা হয়। তাহলে এই তিনটা পয়েন্টটা পড়বা, প্রথম পয়েন্টটা পড়বা, দ্বিতীয় পয়েন্টটা পড়বা, তৃতীয় পয়েন্টটা পড়বা, চতুর্থ পয়েন্টটা ততটুকু ইম্পর্টেন্ট না, জাস্ট গো ফর রিডিং। তারপর বলছে আমরা জানি তাপ প্রয়োগে সাধারণত পদার্থের প্রসারণ ঘটে এবং তাপ অপসারণে এর সংকোচন ঘটে। কোনো পদার্থের অবস্থান তিনটি রাশি রয়েছে, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, অন্যদিকে হচ্ছে কি তাপমাত্রা। তো চাপকে পি দ্বারা, এবং তোমার আয়তনকে পি দ্বারা, এবং তোমার তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রাকে তোমার কি টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি এতটুকু সম্পর্কে আমরা রাশি সম্পর্কে আমরা জানলাম, যে তোমার কি তোমার পি, তারপর ভি, তারপর টি, অর্থাৎ পিভি টি ইকুয়াল সম্পর্কে আমরা কি আলোচনা করলাম। তাহলে পিভি টি ইকুয়াল কি হতে পারে, পিভি ইকুয়াল তোমার কি পিভি ইকুয়াল আমরা একটা জানলাম না, যে পিভি ইকুয়াল এনআরটি হতে পারে সমীকরণ, যেখানে তোমার কি তাপমাত্রা হচ্ছে তোমার কি টি, ভি হচ্ছে চাপ, এবং ভি হচ্ছে আয়তন, এবং পি হচ্ছে চাপ দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এখান থেকে এতটুকু তোমার ট্রু ফলস আসতে পারে, যে গ্যাসের এখান থেকে আসতে পারে কোনো পদার্থের অবস্থান তিনটি রাশি নিচের কোনটি, অর্থাৎ পিভি টি, পি চাপ, ভি আয়তন, এবং টি হচ্ছে কি তাপমাত্রাকে বোঝানো হয় থাকে। তাহলে এখান থেকে এতটুকু সুন্দরভাবে কি করবা, পড়ে নিলেই তোমার কি হয়ে যাবে। তারপর আমরা কি মেইন টপিকে চলে আসি, যে এখানে বলছে তোমার কি গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটি রাশিকে গ্যাসের চলরাশি বলা হয়। তাহলে আয়তন, তাপমাত্রা এবং চাপকে গ্যাসের চলরাশি বলা হয়ে থাকে। এদের যে কোনো দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে এর অপর একটিকে অবহিত রাখতে হবে। এই অনুযায়ী হিসাব করলে আমরা কি তিনটি সম্পর্ক দেখতে পাই, তিনটি সূত্র সাহায্যে এই তিনটি সম্পর্ক নিয়ন্ত্রিত হয়। এই তিনটি সূত্রকে বলা হয় গ্যাসীয় সূত্র। তাহলে পিভি ইকুয়াল এনআরটি, এই তিনটি রাশির সূত্র কি,
তা রাশি মানে সূত্রকে কি বলা হয়, গ্যাসের সূত্র বলা হয়। এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর বলছে এখানে 3টি সূত্র, এখানে বলছে গ্যাসীয় সূত্রের আলোচনায় পূর্বের গ্যাস কি জানা দরকার। গ্যাসের নিম্নলিখিত যে কোনো একটি রাশির সংজ্ঞা দেওয়া হলো। তাহলে এই পার্টটা থেকে তোমার হচ্ছে কি বর্জ্য আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে আসতে পারে, তোমার সিকিউতে তোমার আসতে পারে, তোমার মেইন পরীক্ষা তোমার হচ্ছে কি এখান থেকে তোমার সিকিউতে আসতে পারে, যে এখানে তোমার সিকিউতে হয় দিয়ে দিবে, না হয় এখান থেকে তোমার হচ্ছে কি এমসিকিউতে দিয়ে দিবে। তো সুন্দরভাবে কি এই পার্টটা তোমাকে মুখস্থ করতে হবে, যে এখানে এটা তোমার সিকিউ দিতে পারে, আবার এমসিকিউ দিতে পারে। তো এটা সুন্দর, এই পার্টটা তোমার সিকিউ সুন্দরভাবে মুখস্থ করবা, ঠিক আছে। তো এই পার্টটা তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ট্রু ফলসে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তারপর আমরা কি এখান থেকে এতটুকু সময় জানলাম যে তোমার 3টি রাশি আছে, একটা হচ্ছে চাপ, আয়তন, তাপমাত্রা। তো একে পিভি টি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই 3টি রাশি সমন্বয়ে একটা সূত্র গঠিত হয়েছে, সেটা হচ্ছে কি গ্যাসীয় সূত্র। শেষ। তারপর আমরা চলে আসলাম সংজ্ঞায় চলে আসলাম। কোনো তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ সাধারণ তাপমাত্রা ও চাপে যেসব পদার্থ বায়ু অবস্থায় থাকে তাদেরকে বলা হয় গ্যাস। অর্থাৎ কোনো পদার্থের 3টা অবস্থা আছে, একটা হচ্ছে কি কঠিন, তরল, বায়বীয়। তো যদি তাপমাত্রা এবং চাপে সেটা বায়বীয় অবস্থায় থাকে, অবশ্যই সেখানে কি বলা হয়, গ্যাস বলা হয়। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অর্থাৎ কি এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তোমার হচ্ছে কি তরল অবস্থায় থাকে, অর্থাৎ তরল অবস্থায় থাকে না, সরি, এখানে তোমার হচ্ছে কি গ্যাসীয় অবস্থা থাকতে পারে। শেষ। তারপর 2 নম্বর চলে আসলাম, যে বর্তমান প্রচলিত মত অনুসারে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম হচ্ছে গ্যাস। তো বায়ু যেটাই বায়বীয় সেটা হচ্ছে কি গ্যাস বলা হয় না, যে যেটাই লাউ সেটা হচ্ছে কুদু। তো এখানে এতটুকুই, যে যেটা বায়বীয় সেটা হচ্ছে কি গ্যাস। তারপর আমরা কি গ্যাসের সূত্রগুলিতে চলে আসলাম। তো গ্যাসের সূত্রগুলিটা তোমার হচ্ছে কি, এটা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো গ্যাসের মোল সংখ্যা, চাপ, আয়তন, তাপমাত্রা প্রভৃতির উপর মাত্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীগণ গ্যাসের মৌলিক ধর্ম বৈশিষ্ট্য ধর্মভিত্তি বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রসমূহ গ্যাসের সূত্রসমূহ নামে পরিচিত। তাই গ্যাসের সূত্র আছে তোমার হচ্ছে কি 3টা আছে, একটা আছে বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র, একটা চাপীয় সূত্র, একটা অ্যাভোগাড্রো সূত্র। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে বয়েলের সূত্র, 2 হচ্ছে গ্যাসের সূত্র, তারপর তোমার হচ্ছে কি চার্লসের সূত্র, 3 হচ্ছে কি চাপীয় সূত্র, এবং কি অ্যাভোগাড্রো সূত্র। তাহলে এখান থেকে বড় জোর তোমার হচ্ছে কি এমসিকিউ, এখান থেকে যদি কোশ্চেন যদি আসে, এখান থেকে কোশ্চেন তোমার বড় জোর তোমার হচ্ছে কি সিকিউতে তোমার হচ্ছে কি শর্ট কোশ্চেন দিয়ে দেবে, শর্ট কোশ্চেন দিয়ে দেবে। এবং সেখানে তোমার হচ্ছে কি এমসিকিউতে তোমার আসতে পারে, অথবা তোমার এডমিশনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ট্রু অথবা ফলসে আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার হচ্ছে কি ট্রু ফলসে তোমার এখানে বেশি করে আসে। তো এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে, যে এই পার্টটা থেকে তোমার এতটুকু মুখস্থ করতে হবে, যে তোমার গ্যাসের সূত্র কয়টা, গ্যাসের সূত্র হচ্ছে তোমার থেকে 3টা, অর্থাৎ গ্যাসের সূত্র 3টা ধরা হয়, একটা হচ্ছে তোমার 4টা ধরা হয়, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। তো এই পার্টটা তোমার হচ্ছে কি সুন্দরভাবে এমসিকিউর জন্য, সিকিউর জন্য এবং ট্রুফলসের জন্য অবশ্যই অবশ্যই কি মাস্ট তোমার কি মুখস্থ করতে হবে। তারপর আমরা কি নিম্নে গ্যাসের 3টি সূত্র সম্পর্কে বর্ণনা দেওয়া হলো, অর্থাৎ 3টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বয়েলের সূত্র আমরা সুন্দরভাবে কি পড়ে নিব, যেটা তোমার সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য শর্ট তোমার ইম্পর্টেন্ট, সিকিউতে শর্ট কোশ্চেন চলে আসতে পারে। যে 1600 তোমার কি 62 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল নির্দিষ্ট তাপমাত্রা ও কোনো গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশ করে সে একটি সূত্র আবিষ্কার করেছেন। তাহলে তোমার আবিষ্কার করেছেন, এর নাম বয়েলের সূত্র। তো বয়েল সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী বয়েল, আবার বয়েলের সূত্র আবিষ্কার করেছেন। তাহলে শেষ, এখান থেকে শেষ। তারপর তোমার হচ্ছে কি মেইন সূত্রটা হচ্ছে কি, তাপমাত্রা তোমার হচ্ছে কি স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এটা তোমার হচ্ছে কি টনটনা বুঝতে করতে হবে, যে তাপমাত্রা স্থির থাকলে, তাহলে কি বয়েলের সূত্রে কোনটা স্থির থাকে, বয়েলের সূত্রে তোমার হচ্ছে কি তাপমাত্রা স্থির থাকে, যাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তারপর তোমার হচ্ছে কি কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক, তাহলে আয়তন তোমার হচ্ছে কি চাপের ব্যস্তানুপাতিক হবে। তাহলে কি দেখো, আয়তন চাপের ব্যস্তানুপাতিক, তাহলে অর্থাৎ কি ভি সমানুপাতিক 1/, পি ধরা হয়, অথবা পি ইকুয়াল 1/ভি ধরা হয়, যেখানে ভি হচ্ছে ধ্রুবক, এবং 1/পি এখানে দেওয়া আছে, অর্থাৎ পি ভি ইকুয়াল ধ্রুবক বাই কে, অর্থাৎ সূত্রটা হচ্ছে দ্বারাটা কি, সূত্র তোমার এটা দ্বারা যে পি ভি ইকুয়াল কেটি দ্বারা হয়। তাহলে কি সূত্রটা হচ্ছে তোমার এটা, যেটা তোমার মুখস্থ করতে হবে। তাহলে এমসিকিউতে তোমার চলে আসে যে পি ভি ইকুয়াল কে, ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকতে পারে। অর্থাৎ কি এটা কোন সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, না না সমন্বয় সূত্র। তাহলে অবশ্যই কি আসবে, বয়েলের সূত্র আসবে। বয়েলের সূত্রের ক্ষেত্রে তোমার কি স্থির থাকে, বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকতে পারে। তাহলে এটা সুন্দরভাবে কি করবা, এমসিকিউর জন্য পড়ে নিবা, সুন্দরভাবে কি করতে হবে, এমসিকিউর জন্য পড়ে নিতে হবে। তারপর এখানে বলছে এ সমীকরণ কে সমষ্ণ সমীকরণ বলা হয়। তাহলে এই সমীকরণকে কি সমীকরণ বলা হয়, এই সমীকরণকে তোমার কি সমষ্ণ সমীকরণ বলা হয়, যেটা তোমার তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এমসিকিউ যদি বলি, তাহলে এটা তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ওভারঅল কি 10 স্টার ইম্পর্টেন্ট দিলাম। তো সুন্দরভাবে এই 10 স্টার ইম্পর্টেন্ট এখানে কি করবা, দাগাই নিবা, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি, এটা এটার ক্ষেত্রে তোমার অনেক ইম্পর্টেন্ট তোমার সমষ্ণ সমীকরণ, এটা
মেনে চলে কোন সূত্র? এটা মেনে চলে বলের সূত্র। তাহলে বলের সূত্র সমান কি? পিভি ইকুয়াল কেটি। তাহলে এটা সুন্দরভাবে কি করবা? এখানে 10 স্টার ইম্পর্টেন্ট দিবা, ঠিক আছে? অর্থাৎ এখানে অবশ্যই তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট এখানে দিতে হবে। তো এখানে 10 স্টার ইম্পর্টেন্ট দিবা ভাইয়া পুরা, ঠিক আছে? ভাইয়া যতটুকু দেখা দিচ্ছে ততটুকু তোমার কি নোট ডাউন করে নিবা। পরবর্তীতে তোমার রিভিশন দিতে অনেক ইজি হবে, ঠিক আছে? যেখানে এখান থেকে গো ফর রিডিং পড়ার কোনো নিড নাই। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা এমসিকিউর জন্য। আর এগুলা মাঝে মাঝে তোমার কি তোমার এগুলো তোমার কি সিকিউতে তোমার রিটিন পেপারে লাগে। এগুলা তোমার বর্জ্য তোমার রিটিন পেপার লাগতে পারে। তো এমনিতে তুমি এখানে তুমি বইয়ে তুমি লিখি নাও যে এখানে তোমার সিকিউতে রিটিন পেপার লাগতে পারে, রিটেন রিটিনে লাগতে পারে। তো ঠিক আছে, এটা বর্জ্য তোমার কি রিটেনে লাগতে পারে। তো এটা সুন্দরভাবে করলেই তোমার কি হয়ে যাবে। তারপর আমরা কি নিচে চলে আসি। নিচে তোমার এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, এখান থেকে তুমি কিছুই পড়বো না। নেক্সট পেজ চলে আসো। নেক্সট পেজ এখান থেকে বলছে যে বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে না কেন। এটা তোমার কি এই কোশ্চেনটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে তোমার যদি আসে তাহলে সিকিউতে তোমার বর্জ্য তোমার সিকিউতে অথবা এখানে এমসিকিউতে আসতে পারে। তো এই কোশ্চেনটা তোমার কি মেইনলি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তোমরা কি করে নিবা? পড়ে নিবা, ঠিক আছে না? তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে তোমার এখানে বলছে যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে। তো অ্যান্সারটা এখানে সুন্দরভাবে এখানে দিয়েছি। তো সুন্দরভাবে তোমার কি করবা? মুখস্থ করবা যে আদর্শ গ্যাস বয়লের সূত্র মেনে চলে কিন্তু বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে না। এর কারণ হলো আদর্শ গ্যাসের বিন্দু ভর বিবেচনা করা হয় এবং ওই বিন্দু অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল বিবেচনা করা হয় না। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলোর আকার সীমিত এবং এদের মধ্যে আণবিক বল দ্বারা বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে না। তাহলে বাস্তব গ্যাস বলের সূত্র মেনে চলে না, তাই বাস্তব গ্যাসের বলের সূত্র ধরা হয় না। তারপর এখান থেকে এতটুকু বলছে যে বেলুনে ফু দিলে আয়তন বাড়ে এবং চাপ বাড়ে। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট গোফর তোমার কি রিং দিলে হয়ে যাবে। তাহলে রিং দিলে তোমার কি হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউতে চলে আসতে পারে যে বেলুনের ফু দিয়ে বেলুন ফোলানোর ঘটনা বলের সূত্র মেনে চলে কি চলে না। অবশ্যই এখানে কি বলের সূত্র কি মেনে চলবে না। তাহলে এখান থেকে তোমার কি ট্রু ফলসের জন্য জেনে নিবা। তারপর আমরা এখান থেকে বলের সূত্র সম্পর্কে জানলাম। বলের সূত্র সম্পর্কে যতটুকু দেখা দিছি ততটুকু ইম্পর্টেন্ট দাগে নিবা। তারপর আমরা কি চার্লসের সূত্র চলে আসলাম। অর্থাৎ চার্লসের সূত্রের ক্ষেত্রে চলতে চার্লস চলতে হচ্ছে কি চাপ স্থির থাকে। তাহলে আমরা পড়ে নিই 1787 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস এই সূত্র আবিষ্কার করেন। তাহলে চার্লসের সূত্রকে আবিষ্কার করেন, চার্লসের সূত্র হচ্ছে কি ফরাসি বিজ্ঞানী চার্লস আবিষ্কার করেন। এই নাম অনুসারে এই সূত্রকে চার্লসের সূত্র বলা হয়। এটি নির্দিষ্ট চাপে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে এটা তাপমাত্রার উপর সম্পর্ক স্থাপন করে থাকে, যাকে টি দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপর এখানে বলছে এই সূত্র অনুসারে স্থির চাপে কোনো নির্দিষ্ট গ্যাসের ভর 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনে নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়। তাহলে এখানে তোমার কি কত অংশ পরিবর্তিত হয়? 1/273 হতে পারে, অথবা এই পয়েন্টটা মুখস্থ করবা যে 0.00366 অংশ পরিবর্তিত হতে পারে। তো এটা তোমার কি এটাই তোমার কি এটা যদি বলতে চাই, এটা তোমার এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা 10 স্টার ইম্পর্টেন্ট, 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা? এটা বইয়ে সুন্দরভাবে 10 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিবা, ঠিক আছে? তারপর আমরা চলে আসি নিচে, চলে আসি নিচে। এখানে কি বলছে? নিচে তোমার কিছু পড়ার দরকার নেই। নিচে জাস্ট খালি কি করবা? নিচে তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে। এটা রিডিং দিবা বা দেখবা। তারপর আমরা নিচে চলে আসি। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। সেখানে তোমার চার্লসের ক্ষেত্রে চাপ স্থির থাকে আর বয়েলের ক্ষেত্রে তোমার তাপমাত্রা স্থির থাকে। এতটুকু মনে রাখলে হয়ে যাবে। যেখানে সূত্র হচ্ছে কি ভি সমানুপাতিক টি হতে পারে। এটি হচ্ছে কি পরম স্কেলে চার্লসের সূত্র। তাহলে তোমার সিকিউতে তোমার শর্ট কোশ্চেন আসতে পারে যে চার্লসের সূত্র কাকে বলে? নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, যেখানে ভি সমানুপাতিক টি এবং এটি হচ্ছে কি পরম স্কেলে চার্লসের সূত্র। এতটুকু লিখে দিলে তোমার হয়ে যাবে। তারপর কথা হচ্ছে তোমার কি মেডিকেল এডমিশন টেস্ট চার্লসের সূত্র থেকে তোমার কি ম্যাথ চলে আসছিল, যেটা মুখে করা সম্ভব। অর্থাৎ 15 এবং 16 সালে আসছিল এই টাইপ ওয়াইজ যে V1 V2 T1 ইকুয়াল T1/T2। এইটা তোমার কি ম্যাথ তোমার কি শর্ট ম্যাথ চলে আসছিল এমসিকিউতে। তো এটা সুন্দরভাবে পড়ে নিবা। এটা হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সুন্দরভাবে এই টাইপের ম্যাথগুলো কি আমি সুন্দরভাবে তোমাদের করাই দেবো। সুন্দরভাবে তোমরা করবা, সমস্যা নাই, এবং পরীক্ষা তোমরা দিবা। তোমাদের কনফিউশন থাকবে না, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা ভালোভাবে পড়াশোনা করবো। তো তারপর আমরা তোমরা কি বলের সূত্র জানলাম, চার্লসের সূত্র জানলাম। এখন আমরা কি কোথায় ধরবো? এখন আমরা চাপীয় সূত্র কি গমন করব। তো এখানে এতটুকু বলছে যে 1842 খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী রিনো এই সূত্র আবিষ্কার করেন। তাহলে তোমার হচ্ছে কি চার্লসের চাপীয় সূত্রের আরেকটা নাম হচ্ছে কি রিনোর সূত্র। তাহলে রিনোর সূত্র বলা হয় কাকে? রিনোর সূত্র বলা হয় চাপীয় সূত্রকে বলা হয়, ঠিক আছে? সালটা তোমার মুখস্থ করার দরকার নেই। বেসিক্যালি
সূত্র ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের সূত্রের ক্ষেত্রে লাগে, সূত্রটাই লাগে, কিন্তু কোন বিজ্ঞান বিষয় করেছেন নামটা ম্যাক্সিমাম লাগে, কিন্তু সালটা ততটা লাগে না। তো সাল অত ইম্পর্টেন্ট না, ভাই যতটুকু টাকা দিবে ততটুকু বিশ্বাস রেখে শুধু ওই সালটা মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখানে বলছে এই জন্য এই সূত্রকে বলা হয় রেনো চাপীয় সূত্র। তাহলে একটু আগে আমি বললাম যে চাপীয় সূত্রের অপর নাম কি, রেনো চাপীয় সূত্র বলা হয়। এখান থেকে এতটুকু কি করবা, মুখস্থ করে নিবা, এমসিকিউর জন্য হোক বা শর্ট কোশ্চেনের জন্য হোক। তারপর চলে আসো, এটি স্থির আয়তনে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে এটা আয়তনের উপর তোমার হচ্ছে কি যেখানে স্থির আয়তন, অর্থাৎ আয়তন স্থির থাকে, যেখানে তোমার হচ্ছে কি চাপ এবং তাপমাত্রার উপর সম্পর্ক স্থাপন করে, যেখানে তোমার হচ্ছে কি আমরা পড়ব যে মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সূত্র অনুসারে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যে 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য তার 0 ডিগ্রি এর চাপের একটি নির্দিষ্ট অংশ 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়। তাহলে কত পরিবর্তিত হয়, 1/273 পরিবর্তিত হতে পারে, অথবা 0.00366 অংশ পরিবর্তিত হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর এটা তোমার পড়ে নিবা না, এটা জাস্ট তোমার হচ্ছে কি দেখে নিলে হয়ে যাবে বা নাইস করলে হয়ে যাবে তোমার, ঠিক আছে। তারপর আমরা কি নেক্সট পার্টে চলে আসি। আমরা বললাম না যে চাপীয় সূত্র একটা দেওয়া আছে, যার নাম হচ্ছে নাম হচ্ছে চাপ রেনো সূত্র। তো ওখানে তোমার হচ্ছে কি নির্দিষ্ট তোমার আয়তনে, অর্থাৎ স্থির আয়তনে কোনো বস্তুর চাপ এবং তাপমাত্রা পরস্পর তোমার হচ্ছে কি সমানুপাতিক, যেখানে পি সমানুপাতিক টি, যেখানে সূত্রটা তোমার হচ্ছে কি পি সমানুপাতিক টি। এখানে বলছে স্থির আয়তনে একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ এবং তাহলে কি পরম তাপমাত্রা তাহলে কি সমানুপাতিক। তো এটা সুন্দরভাবে কি করতে হবে, এটা সুন্দরভাবে তোমার হচ্ছে কি মুখস্থ করতে হবে, এমসিকিউ হোক শর্ট কোশ্চেন হোক বা ম্যাথের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা কি এই সূত্রটা তোমার হচ্ছে কি জানবা যে P1/T1 = P2/T2। এটা তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার কি লাগবে, এটা তোমার বিশেষ ক্ষেত্রে তোমার ম্যাথ যখন আমরা করবো না, তখন ম্যাথের ক্ষেত্রে এই তোমার সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, অর্থাৎ ইম্পর্টেন্ট। তো এটা কি করতে হবে, এটা তোমার কি জেনে নিতে হবে। তারপর আমরা কি এখানে আর কিছু পড়ার দরকার নেই, এখানে জাস্ট খালি গোফার রিডিং তোমার দিলেই হয়ে যাবে। তারপর আমরা কি চলে আসি যে এখানে আর কিছু পড়ার দরকার নেই, এগুলো পড়বা না, এগুলো তোমার জাস্ট গোফার রিডিং দিয়ে দিবা, যদি সময় পাও তাহলে রিডিং দিয়ে দিবা। এগুলো ম্যাথ আমরা কি সুন্দরভাবে ধরা করবো, ঠিক আছে। এটা তোমার বিশেষ ক্ষেত্রে তোমার কি এইটার ক্ষেত্রে যদি আমি বলি, এটা তোমার মেডিকেল এডমিশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, যে মেডিকেল এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট ম্যাথটা তোমার কি এখানে আন্ডারলাইন করে নিবা, যে এই টপিকটা, অর্থাৎ এই টপিকের এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং বোর্ড কোশ্চেন এগুলো চলে আসছিল, যে দেখো যশোর বোর্ডে 2009 সালে চলে আসছিল, কুমিল্লা বোর্ডে 2021 সালে চলে আসছিল। তো এটা দেখতে হবে, আর বিশেষ করে এই অঙ্কটা দেখতে হবে, এটা তোমার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা যদি আমি যাই যে এটা হচ্ছে কি একটা 10 স্টার ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে, তো সুন্দরভাবে এটা কি করতে হবে, পড়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি যখন তোমাদের ম্যাথ করাই দেবো, তখন অবশ্যই কি এগুলো সব কভার করে দেবো, ঠিক আছে। আপাতত আমরা এমসিকিউর জন্য আমরা কি বইটা আমরা কি সুন্দরভাবে নোট ডাউন করে নিই। তারপর আমরা তাহলে এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার চাপের সূত্র, বয়লের সূত্র এবং চার্জের সূত্র সম্পর্কে জানলাম। তারপর এখানে বলছে কি গ্যাসের ঘনত্বের সমীকরণ, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখানে কিছু পড়বো না, জাস্ট এতটুকু মনে রাখবা যে নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ এর ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ এখানে সম্পর্কটা আসতে পারে যে চাপের সাথে ঘনত্বের কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সম্পর্ক, অবশ্যই কি সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ কি এটা মুখস্থ করতে হবে। তারপর এইটা সূত্র তোমার মুখস্থ আসতে পারে, যে তোমার P1 = ρ1, P2 ইকুয়াল P1 = ρ1 = P2/ρ2 ইকুয়াল ধ্রুবক হতে পারে। তো এটা ম্যাথের জন্য কি ম্যাথের জন্য লাগবে, যখন আমরা ম্যাথ করব তখন এই সূত্র আমরা কি সুন্দরভাবে অ্যাপ্লাই করব। তো সুন্দরভাবে কি এখানে ম্যাথ প্রবলেমের ক্ষেত্রে আমরা কি লাগবে, তো এটা কি পড়ে নিতে হবে, ঠিক আছে, এটা আমাদের পড়ে নিতে হবে। তো আমরা কি পড়ে নেব, তারপর আমরা চলে আসি। তো এটা আমরা সুন্দরভাবে কি দাগায় নেব, যে স্থির তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ এর ঘনত্বের সমানুপাতিক, শেষ। তারপর সার্বজনীন গ্যাস ধ্রুবক চলে আসলাম, যেহেতু বলছে কোনো গ্যাসের ভর এবং 1 গ্রাম মোল হলে সকল গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান হবে এবং ধ্রুবক কে দ্বারা দ্বারা প্রকাশ করা হয়, সেই জন্য কে সার্বজনীন ধ্রুবক বলা হয়। তাহলে কে কি দ্বারা প্রকাশ করা হয়, কে সার্বজনীন গ্যাস ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। যখন তোমরা কেমিস্ট্রিতে পড়বা তখন এই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো, যে অর্থ n মোলের গ্যাসে আমরা পাই। আমরা জানলাম না এখানে প্রথম ফার্স্ট যখন আমরা শুরু করলাম ওদেরটা, তখনই জানলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ একটা দেওয়া আছে, সেটার নাম হচ্ছে কি সমীকরণ একটা দেওয়া আছে, সূত্র হচ্ছে কি PV = nRT। এখানেই এতটুকু বলছে যে যেখানে P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, n হচ্ছে কি মোল সংখ্যা, আর হচ্ছে মোলার ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং T হচ্ছে তাপমাত্রা। তো এই সূত্রটা তোমার মুখস্থ করতে হবে, পাশাপাশি এই সূত্রটাও কি মুখস্থ করতে হবে। এটা তোমার কি অনেক তোমার এডমিশনের ক্ষেত্রে হোক বা এমসিকিউর ক্ষেত্রে হোক অনেক ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, অনুরূপভাবে
তোমার এডমিশনের ক্ষেত্রে চলে আসি। তো সুন্দরভাবে কি এটা এভাবে আন্ডারলাইন করে নিবা, ঠিক আছে, সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা। তারপর আমরা চলে আসি যে তারপর আমরা এখানে চলে আসি যে বলছি এখানে আরকে সার্বজনীন ধ্রুবক বলা হয়, এই বানাটা মুখস্থ করে নিবা। তা বলছে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে সার্বজনীন ধ্রুবক বলে, একে এত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ক অথবা খ এর জন্য আসতে পারে যে তোমার হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে। তাহলে এটা মুখস্থ করতে হবে যে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, একে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা অর্থাৎ আর তোমার হচ্ছে কি আর এর একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে আর এর একক হচ্ছে কি জুল পার কুলম্ব, অর্থাৎ জুল কুলম্ব ইনভার্স মোল ইনভার্স হতে পারে। তাহলে এটা তোমার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, সেটা তোমার এমসিকিউ হোক সিকিউর জন্য হোক অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এটা তো সুন্দরভাবে কি করবা, এটা সুন্দরভাবে বইয়ে দাগাই নিবা, এটা কি অনেক অনেক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে দিয়ে দিবা। এটা তোমার হয় তোমার বোর্ড কোশ্চেন মানে অনেক অনেকবার চলে আসে, যে তোমার অনেক অনেকবার চলে আসে, এডমিশনের ক্ষেত্রে চলে আসে, বা তোমার মেইন পরীক্ষায় তোমার চলে আসবে যে তোমার আর এর এসআই হোক কি, ঠিক আছে, আর এর এসআই হচ্ছে কি যে কে ইনভার্স মোল ইনভার্স। তোমরা যখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা তখন অবশ্যই মাস মাস এই তোমার সে কি এমসিকিউটা পাবা, ঠিক আছে। তারপর আর এর এসআই পদ্ধতিতে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ, এখানে তাপমাত্রা এবং চাপ এখানে মান দেওয়া আছে, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ এর মান হচ্ছে তোমার হচ্ছে কি 8.314 যে কে ইনভার্স মোল ইনভার্স হতে পারে। তো এটা এটা অর্থাৎ তোমার আর এর তোমার এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে তোমার হচ্ছে কি তোমার 8.314 যে কে ইনভার্স মোল ইনভার্স হতে পারে, এবং যেটা বাংলাটা আমার হচ্ছে কি জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স হতে পারে। তো বাংলাটাও মুখস্থ করে নিবা, ঠিক আছে। এখান থেকে কিন্তু এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর বাকিটা কি পড়ার দরকার নাই, সুন্দরভাবে রিডিং দিলে তোমার হচ্ছে কি হয়ে যাবে। তারপর এই সূত্রটা মনে রাখতে পারো যে কি ইকুয়াল এনআরটি ইকুয়াল আর ছোট এম বাই বড় এম। ছোট এম হচ্ছে তোমার হচ্ছে কি বস্তুর ভর, আর বড় এম হচ্ছে কি আণবিক ভরকে বোঝায়। শেষ, এখান থেকে এতটুকু পড়বা, বাকিটা রিডিং দিলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে চলে আসলাম, যে প্রমাণ তাপমাত্রার সংজ্ঞা এখানে তোমার হচ্ছে কি সুন্দরভাবে পড়ে নিবা, যে কাকে বলে, এটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর এখানে বলেছে যে তাপমাত্রা এবং প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। তাহলে এটা তোমার হচ্ছে সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি আমি দাগাইতে চাই তাহলে এটা তোমার হচ্ছে ওভারঅল কি কিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ওভারঅল তোমার হচ্ছে কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি দাগাইতে হবে যে যে তাপমাত্রা, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় এবং পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সিকিউর জন্য সুন্দরভাবে কি করে নিবা, পড়ে নিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, এখানে বলছে যে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং তোমার হচ্ছে কি মানে এবং কেলভিন স্কেলে তোমার হচ্ছে 273 কেলভিন এর মান প্রকাশ করা হয়। তাহলে যদি তোমার প্রমাণ তাপমাত্রা তোমার হচ্ছে কি তোমার সেলসিয়াস স্কেলের মান কত 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলের মান কত 273 কেলভিন হতে পারে, ঠিক আছে। যেখানে এসটিপিতে তাপমাত্রা 273 কেলভিন, তাহলে এসপিটিপি এর পূর্ণ হচ্ছে কি এসটিপি পূর্ণ হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো সুন্দরভাবে এটা কি করতে হবে, এটা তোমার ফুল ফর্মটা জেনে নিবা যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ঠিক আছে। যখন আমরা কেমিস্ট্রি পড়বো তখন আমরা সুন্দরভাবে পড়ে নিব ফুল ফর্মটা। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা যে প্রমাণ তাপমাত্রা কাকে বলে সিকিউর জন্য মুখস্থ করে নিবা, এবং সেখানে সেলসিয়াস স্কেলের মান কত, কেলভিন স্কেলের মান কত, এবং এসটিপিতে এর তাপমাত্রা কত। এসটিপিতে তাপমাত্রা হতে পারে 273 কেলভিন, সেলসিয়াস কিন্তু হবে না। এসটিপির ফুল ফর্ম হচ্ছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তারপর এখানে বলছে যে তোমার হচ্ছে কি 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রা উল্লম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার অফ মার্কারি শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে। অর্থাৎ তুমি উপরেটাও ইউজ করতে পারো, নিচেরটাও ইউজ করতে পারো। তাই প্রমাণ চাপে কত ডিগ্রি অক্ষাংশে তোমার 200 কেলভিন 273 কেলভিন ধরা হয়, 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন ধরা হয়, এবং চাপের পরিমাণ কত থাকতে পারে 760 মিলিমিটার মার্কারি থাকতে পারে। এটাকে আবার এভাবেও তোমার এটাকে আবার তোমার কীভাবে লেখা হয় দেখো, এটাকে আবার এভাবেও লেখা যায় দেখো, 760 মিলিমিটার অফ মার্কারি, এটাকে এভাবেও লেখা যায়। তো সুন্দরভাবে কি করবা, এটা মার্কারিটাকে তোমার পারদ বলা হয়, তো মার্কারিটা এখানে তোমার পারদ আকারে তোমার দিয়ে দিয়েছে। তো সুন্দরভাবে কি এটাও লেখা যেতে পারে, ঠিক আছে। তারপর আমরা কি চলে আসি যে অতএব প্রমাণ চাপে, অর্থাৎ কি বলছে, অতএব প্রমাণ চাপে এর পারদস্তম্ভের সমান কত হতে পারে 760 মিলিমিটার মার্কারি হতে পারে, যেখানে মান হচ্ছে কি 0.76 মিটার ইন্টু তোমার হচ্ছে কি তাহলে 13596 তোমার হচ্ছে কেজি মিটার ইনভার্স কিউব গুণন
তোমার 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মান এখানে পাইছি তোমার সিকিউ, তাহলে 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স, অথবা প্যাসকেল যদি নিয়ে আসতে পারি যাই, অর্থাৎ তোমার প্যাসকেলে আর একটা একক হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স, আর নিউটন মিটার ইনভার্স টু আর একটা একক হচ্ছে কি প্যাসকেল, অর্থাৎ এর দুইটা একক আছে, অর্থাৎ যাই প্যাসকেল তাকে উল্টোভাবে লেখা যায় কি নিউটন মিটার ইনভার্স টু বলা হয়। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে কি এডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আবার এটা তোমার এখানে বলছে এসটিপিতে বায়ুর ঘনত্ব হচ্ছে কি তোমার 1.293 কেজি মিটার ইনভার্স কিউব, তো এটা তোমার মুখস্থ করতে হবে। আবার এসটিপিতে বায়ুর চাপ দেওয়া আছে তোমার হচ্ছে কি 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স টু, তো এটা তোমার হচ্ছে কি অনেক অনেক ইম্পর্টেন্ট। কিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট? অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য হোক সিকিউর জন্য হোক অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি আগে বইটা কি করে নেবো আমরা দেখাই নেবো, যেটা এমসিকিউর ক্ষেত্রে হোক বা তোমার সিকিউর ক্ষেত্রে হোক, যেটা তোমার হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা সুন্দরভাবে কী করে নেবা, আমরা কী করবো পড়ে নিব। ঠিক আছে, অর্থাৎ এটা সিকিউর জন্য হোক এমসিকিউর জন্য হোক অনেক অনেক কিন্তু কি ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা কি বইটা সুন্দরভাবে কী করবা দাগাই নিবা। আর অর্থাৎ তোমার এই পার্টটা সুন্দরভাবে তোমার কি তোমার এক্সামের জন্য আসতে পারে, রিটেন এক্সামের জন্য আসতে পারে। তো এটা তোমার রিটেন এক্সামের জন্য পড়ে নিবা। এডমিশনের ক্ষেত্রে রিটেন এক্সামে তোমার কি চলে আসতে পারে, যে এডমিশন তোমার কখনো কখনো তোমার রিটেন এক্সামে দিয়ে দেয়। কখনো কখনো এটা তোমার রিটেন এক্সামে দিয়ে দেয়। তো সুন্দরভাবে কি এটা তোমার কি পড়ে নিতে হবে, যে এডমিশন এর তোমার রিটেন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে এতটুকু সম্পর্কে বললাম, আর এমসিকিউর জন্য তো অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা কি পরম শূন্য তাপমাত্রা এবং পরম শীলতা চলে আসলাম। তো এখান থেকে এতটুকু কিছু পড়ার দরকার নেই, যতটুকু দেখা দিয়েছি ততটুকু তোমরা কি সুন্দরভাবে পড়ে নিবা। অতটুকু পড়ে নিলে তোমার কি হয়ে যাবে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে তোমার কি চার্লসের সূত্র থেকে আমরা দেখতে পাই যে স্থির চাপে যদি 0°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে একটি গ্যাসের আয়তন ভি নট হয়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা হয়। তাহলে ভি ইকুয়াল ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। এটা তোমার কি আমরা সুন্দরভাবে ম্যাথ দেখবো, যখন আমি সুন্দরভাবে ম্যাথ করে দেবো তখন ম্যাথ আমরা করবো। -273°C তাপমাত্রা উক্ত গ্যাসের আয়তনকে বোঝানো হয় থাকে। শেষ। তারপর এখানে বলছে এখান থেকে তোমার কি সৌম্য তাপমাত্রা, এখানে কিছু পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে তোমার কি গো ফর রিডিং দিলে হয়ে যাবে, এখান থেকে কিচ্ছু পড়বো না। তারপর নেক্সট পার্টে চলে আসো, এখানে ম্যাথ আমরা কি সুন্দরভাবে করবো, এখান থেকে কিছু পড়বো না, এগুলো সব রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখানে বলছে গ্যাসের অনুস্বীকার্য সমূহ, এখান থেকে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই, জাস্ট রিডিং দিবা। তারপর নেক্সট পেজে চলে আসো, নেক্সট পেজটাও রিডিং, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, আমরা সুন্দরভাবে পড়ে নিব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে নিব। এখান থেকেও কিছু পড়বো না। এখান থেকে তোমার যদি পড়তে চাও তাহলে এখান থেকে এতটুকু পড়তে পারো, যে এতটুকু পড়তে পারো, এতটুকুই তোমার পড়া যাবে। যে এখানে বলছে কোনো একটি বস্তু অসমবেগে গমন করলে মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের ভাগফলকে গড় বেগ বলা হয়। তাহলে এই যে গড় বেগে তোমার সেই সূত্রটা তুমি মুখস্থ করতে পারো, লেস দেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা 2 বা ততোধিক বেগ গড় মানকে গড় বেগ বোঝানো হয় থাকে। তাহলে শেষ, এখান থেকে এতটুকু পড়বা, যদি পড়তে চাও তাহলে পড়বা। আর যদি আমি প্রেফার করি যে অতটা ইম্পর্টেন্ট না, সিকিউর ক্ষেত্রে যদি আসে তাহলে তোমার যে কোনো গাইড, রয়্যাল পাবলিকেশন হোক বা লেকচার হোক বা যে কোনো এনি গাইড, সুন্দরভাবে কি ওখান থেকে তোমার শর্ট কোশ্চেনটা সুন্দরভাবে জানা নিলে তোমার কি হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা কি নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ এখানে এতটুকু বলছে দেখো, যে গড় বর্গবেগ বর্গমূল বলছে। ঠিক আছে, তো গড় বর্গবেগ বর্গমূল, এখান থেকে আমরা সংখ্যাটা জানবো, যে 2 বা ততোধিক বেগের বর্গের গড় মানকে গড় বর্গবেগ বলা হয়। তো এটা সুন্দরভাবে কি মুখস্থ করে নিবা শর্ট কোশ্চেনের জন্য। তারপর আমরা স্কিপ করি, যে গড় বর্গমূলের বর্গবেগ। তো এখান থেকে এতটুকু মনে রাখবা, যে সাধারণত মূল গড় বর্গবেগ অপেক্ষা বেশি হয় ট্রু ফলসের জন্য। তারপর নেক্সট পেজ, বাকিটা রিডিং দিলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা চলে আসলাম কি গ্যাসের আণবিক গতিতে চলে আসলাম। তো গ্যাসের আণবিক গতিতে চলে আসলাম, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, যে গ্যাসের আণবিক তোমার গতিতত্ত্বের জনক কাকে বলা হয়, বিজ্ঞানী বার্নেলোকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, যে এখান থেকে এতটুকু মুখস্থ করবা, আর কিছু মুখস্থ করার দরকার নেই। যেখানে বলছে ক্লাসিয়াস এবং ম্যাক্সওয়েল, বোলসম্যান, জিন ভ্যান ডার ওয়ালস তোমার সে ইত্যাদি তোমার সে কি সম্পর্কে আলোচনা করেন। তাহলে এখান থেকে বড় তোমার এমসিকিউতে তোমার এভাবে আসতে পারে, যে তোমার গ্যাসের গতিতত্ত্বের জনকে গ্যাসের গতিতত্ত্বের জনক হচ্ছে তোমার সে কি বিজ্ঞানী বার্নিলো। শেষ, এখান থেকে এতটুকু পড়বা। তারপর আমরা চলে আসলাম কি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, আমি সব তোমাদের বেসিক আমি সুন্দরভাবে কি পড়াই দেবো।
টেনশন নেওয়ার দরকার নাই, আমরা জাস্ট খালি বইটা এরিয়া মার্কিং করতেছি এমসিকিউর জন্য, ঠিক আছে, এবং শর্ট কোশ্চেনের জন্য। তারপর এখানে কি বলছে, গ্যাসের গতিতত্ত্বের প্রয়োগে চলে আসলাম, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য বলের সূত্র, চার্জের সূত্র, ঋণের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ ইত্যাদি প্রতিটি পরিলক্ষিত হতে পারে। তাহলে আমরা আগেই পড়ালাম যে বলের সূত্র দেওয়া আছে, বিজ্ঞানী বল আবিষ্কার করেছেন, যেখানে তোমার কি পিভি ইকুয়াল কে, অর্থাৎ তোমার কি মানে ভি সমানুপাতিক 1/p হতে পারে। চার্জের সূত্র জানলাম যে তোমার চার্জের ক্ষেত্রে তোমার কি চাপ স্থির থাকে, যেখানে সূত্রটা হচ্ছে তোমার কি তোমার ভি সমানুপাতিক টি, অর্থাৎ আয়তন তাপমাত্রা সমানুপাতিক। তারপর ঋণের সূত্র বা তোমার চার্জের সূত্র আমরা সম্পর্কে জানলাম, আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কে জানলাম, যে পিভি ইকুয়াল এনআরটি সম্পর্কে আমরা কি আলোচনা করলাম। তারপরে বলের সূত্র এখানে বলছে, বলের সূত্র থেকে এখানে কিছু পড়ার দরকার নেই। তারপর এখানে কি বলছে দেখো, চার্জের সূত্র রেখেছে, তো চার্জের সূত্র থেকে এখান থেকে এতটুকু পড়বা যে তোমার যদি ধরা হয় যে তোমার ই গ্যাসে ই কে কি দিয়ে প্রকাশ করা হয়, ই কে তোমার কি ই এর তোমার পরিচয়টা কি, অর্থাৎ ই কে গ্যাস অনুসরণের মোল গতিশক্তি বলা হয়, ঠিক আছে। তো গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তি কত তৃতীয়াংশ, 2/3 হবে। তাহলে এখান থেকে তোমার বড় জোর এটা এমসিকিউ আসতে পারে, এটা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখান থেকে এই কোশ্চেনটা আসছিল তোমার মেডিকেল এডমিশন টেস্টে 18 থেকে 19 এবং 20 থেকে 21 চলে আসছিল, যে স্থির তাপমাত্রায় মোট গতিশক্তির সূত্রটা কি। স্থির তাপমাত্রায় মোট গতিশক্তির সূত্র হচ্ছে তোমার ক্ষেত্রে কি কে ই ইকুয়াল 1/mc², অর্থাৎ ইকুয়াল ধ্রুবক। তো এই সূত্রটা তোমার কি ইনফিনিটটা ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা, এটা মুখস্থ তোমার করতে হবে। তো আমরা কি করব, এটা মুখস্থ করে নেব, ঠিক আছে। অর্থাৎ তোমার কি স্থির তাপমাত্রায় মোট গতিশক্তি কে ইকুয়াল 1/2mc², হতে পারে এবং ধ্রুবক হতে পারে। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে, এগুলো আমরা আগেই পড়ে আসছি। এই যে তোমার তোমার চাপের তোমার কি সূত্র, চার্জের সূত্র পড়ে আসলাম। তারপর এখান থেকে কিছু পড়বো না, ঠিক আছে। এখান থেকে তোমার এতটুকু ইম্পর্টেন্ট যে তোমার এই যে বোলসম্যানের মানটা মনে রাখবা, যে বোলসম্যানের তোমার কি মানটা হচ্ছে তোমার কি 1.38 × 10⁻32, যে তোমার জুল কেলভিন ইনভার্স হতে পারে। তো এটা তোমার এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বা তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট, প্লাস তোমার এডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সুন্দরভাবে কি করবো, আমরা এটা সুন্দরভাবে কি পড়ে নেব, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে আর কিছু পড়বো না, এখান থেকে কিছু পড়ার দরকার নেই। তারপর চলে আসো পেজ উল্টো, বাকিটা রিং দিবা, এগুলো সবগুলো রিং দিবা। এই সূত্রটা জানলে তুমি জানতে পারো, যখন আমরা গুণগত রসায়ন আমরা কি সুন্দরভাবে মানে পড়ে নিব, তখন এই সূত্র সম্পর্কে আমরা অনেক অনেক ম্যাথ করবো। তো এটা তুমি জেনে নিতে পারো, ঠিক আছে। তারপর এগুলো সবগুলো রিং দিবা, ঠিক আছে। আর তার এখান থেকে এতটুকু জানতে পারো যে একক আয়তনে গতি শক্তির চাপ 2/3 হতে পারে। হ্যাঁ, এটা এখান থেকে তোমার এমসিকিউর জন্য জানবা, ম্যাথ এগুলা আসে না। তারপর বাকিটা গো ফর রিডিং। মূল বা কি গড়, মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা বর্গমূলে বাস্তবাধিক, এটা তুমি জানতে পারো যে মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা সমানুপাতিক না বাস্তবাধিক, সেটা বর্গমূল হবে কি ঘনমূল হবে, অবশ্যই কি বর্গমূল হবে। যেটা সূত্র হচ্ছে কি CRMS ইকুয়াল তোমার কি √3RT/m, আর হচ্ছে তোমার মূল ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, এম হচ্ছে কি আণবিক কোনো গ্যাসের আণবিক ভর। এটা মেডিকেল এডমিশন টেস্ট তোমার কি 2021 থেকে তোমার 22 আসছিল, সেটা তোমার ম্যাথের ক্ষেত্রে আসছিল। তো অনেক ইম্পর্টেন্ট, মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা কি বর্গমূলের সমানুপাতিক হতে পারে। তো এটাও মুখস্থ করবা, আমরা অল্প একটু আগেই পড়লাম, এটা তোমার এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এই সূত্রগুলো কি পড়ে নিবা, তারপর বেসিক আমি সুন্দরভাবে কভার করে দেবো তোমাদের। তারপর এখানে কি বলছে, এখানে কিছু পড়ে নাই, যে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক, পড়ে নাও। এগুলো আমরা আগেই পড়ে আসলাম, ঠিক আছে। অর্থাৎ সেটা যেটা মেডিকেল এডমিশন যে তোমার 18 থেকে 19 ছিল। তারপর এখানে বলছে পরম শূন্য তাপমাত্রা অণুর গতিশক্তি শূন্য হবে, অর্থাৎ এটি গতিতত্ত্ব অনুসারে তাপমাত্রা ব্যাখ্যা করা যায়। তো এখান থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট এইটা তুমি জেনে নিতে পারো যে তোমার এন সংখ্যক অণুর গতিশক্তি সমান কি ইকুয়াল 3/2 কে এন কে টি হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু পড়ে নিবা, আমি সুন্দরভাবে আমি আমার রেসপন্সিবল থেকে নিজ দায়িত্বে তোমাদের আমি পড়াই দেবো, ঠিক আছে। তারপর পেজ তোমরা স্কিপ করো, নেক্সট পেজে আমরা চলে আসি। এই যে গড়মুক্ত পথ, কিছু পড়ার দরকার নেই, জাস্ট রিং দিলে তোমার হয়ে যাবে। যদি সময় পাও তাহলে রিং দিবা, এগুলো কিছু পড়ার দরকার নেই, এগুলো পড়বা না, জাস্ট রিং দিবা। এখান থেকে এতটুকু জানতে পারো যে পরপর ধাক্কাগুলো ভিতরে একটি অণু যে গড় দ্রুত অতিক্রম করে তাকে গড়মুক্ত পথ বলা হয়, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা বড় যত আছে কি যদি আসে, বড় যদি আসে তাহলে তোমার সিকিউতে আসতে পারে, বড় যদি আসে তাহলে সিকিউতে আসতে পারে। তো এটা সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না, ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কী করবা, পড়ে নিবা। তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে এতটুকু সম্পর্কে আমরা আগেই জানলাম, যে তোমার আগে জানলাম না যে তোমার কি বিজ্ঞানী ব্রাউনি গতিশক্তি আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন।
যার এই তোমার হচ্ছে কি গতিতত্ত্বের জনক বলা হয় বার্নৌলিকে, এবং আবার তোমার হচ্ছে কি ব্রাউনির গতিতত্ত্ব আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন। তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি সুন্দরভাবে পড়ে নিবা এমসিকিউর জন্য, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা কি নেক্সট পেজ চলে আসি। নেক্সট পেজ তোমার হচ্ছে কি গো ফর রিডিং। তারপর তোমার হচ্ছে কি গড় মুক্ত পথের গতিশীলতা, এখান থেকে এতটুকু পড়বা যে তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু পড়তে হবে, সূত্র দুটো পড়তে হবে। সূত্র দুটো পড়বা ল্যামডা ইকুয়াল তোমার হচ্ছে কি সমানুপাতিক 1/n হতে পারে, এবং ল্যামডা সমানুপাতিক 1/a হতে পারে, ঠিক আছে? এ হচ্ছে কি গড় মুক্ত পথ ব্যাসের বর্গের বর্গের ব্যস্তানুপাতিক হতে পারে, আর এটা কি সমানুপাতিক হতে পারে। অর্থাৎ কি এখানে বর্গ দেওয়া আছে আর এখানে তোমার হচ্ছে বর্গ দেওয়া নেই, তো সুন্দরভাবে এখানে এতটুকু পড়লে হয়ে যাবে। এগুলো লাগে না, যদি এমসিকিউতে হঠাৎ করে যদি ট্রু ফলস আসে তাহলে মুখস্থ করে নিতে হবে তোমার। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে তারপর টপিকটা হচ্ছে কি শক্তি সমবিভাজন নীতি। এখান থেকে কিছু পড়ার দরকার নেই। স্বাধীনতা মাত্রা চলে আসলাম। স্বাধীনতা মাত্রা তোমার হচ্ছে গেমসের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে কিছু পড়বো না, রিডিং দিবা এগুলা। তারপর তোমার হচ্ছে কি শক্তির সমবিভাজন নীতি আলোচনা, ঠিক আছে? তো এটা এটা তোমার হচ্ছে কি এখান থেকে তোমার হচ্ছে কি ডেন্টাল এডমিশন টেস্টে তোমার হচ্ছে 2021 থেকে 2022 তোমার কোশ্চেন একটা ছিল, যে তোমার এখানে এতটুকু বলছে যে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি অণুর গতিশক্তি সমান কত 5/2 কেটি। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, ঠিক আছে? এখান থেকে তোমার বড় জোর তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে। তো এখান থেকে আমরা কি এতটুকু আমরা কি করব, মুখস্থ করে নেব। তারপর আমরা কি চলে আসি। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকে এতটুকু বুঝতে পারবে প্রত্যেক অণুর স্বাধীনতা মাত্রা গড় শক্তির পরিমাণ হচ্ছে কি 1/2 কেটি হতে পারে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা কি নেক্সট পেজ চলে যাই। এখান থেকে কিছু পড়বো না, এখান থেকে রিডিং দিবা, এই পেজটা রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর এখান থেকে কিছু পড়বো না। তারপর এখানে এখানে চলে আসো। এখানে এতটুকু পড়তে হবে যে 0°C তাপমাত্রায় 50° অক্ষাংশে সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার মার্কারি পারদ স্তম্ভের চাপের সমান, তাকে সার্বজনীন এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক বায়ুচাপ বলা হয়, যাকে বলা হয় 1 ATM। এটিএম ফুল ফর্ম হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? অর্থাৎ মিলিমিটার মার্কারি এককে চাপ প্রকাশ করে থাকে। তাহলে এককে চাপ প্রকাশ করে কোনটা, মিলিমিটার অফ মার্কারি এককে চাপ নির্দেশ করে থাকে। তাহলে কী করতে হবে, এটা তোমার সুন্দরভাবে কী করতে হবে, পড়তে হবে যে তোমার মিলিমিটার অফ মার্কারি একক চাপের নির্দেশ করে থাকে। তাহলে শেষ। তারপর এখানে বলছে এসআই এককে এর চাপের হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স 2 হিসেবে পারে বা প্যাসকেল দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা আগেই পড়ে আসছি। তো এখান থেকে যেহেতু বারবার রিপিট করছে, সেহেতু অবশ্যই আমরা কি পড়ে নেব এবং বইটা আমাকে দাগায় নেব। প্রতিটি বর্গমিটার 1 নিউটন বলকে বলা হয় 1 প্যাসকেল বলা হয়। তাহলে এখান থেকে কিছু পড়ার দরকার নেই, যদি পারো তাহলে এটা মুখস্থ করবা শর্ট কোর্সের জন্য। তারপর বাষ্প এবং গ্যাসের মধ্যে তোমার পার্থক্য এখানে দিয়েছে, কিছু পড়বা না, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখান থেকেও কিছু পড়বা না। এখান থেকে যখন আমি ম্যাথ করে দেবো তখন সুন্দরভাবে তোমার কি বইয়ের তোমার কনসেপ্ট এবং তোমার কি ম্যাথটা তোমার সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমরা আগেই জানলাম যে তোমার কি ঘনত্ব চাপের সাথে সমানুপাতিক এবং ঘনত্ব তাপমাত্রার সাথে তোমার কি ব্যস্তানুপাতিক। তো এইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখান থেকে তোমার এটা মুখস্থ করবা। আর এটা তো আমরা আগেই পড়ে আসলাম, তো এটা সম্পর্ক, এই সম্পর্ক দুইটা মুখস্থ করবা, যে ঘনত্বর সাথে তাপমাত্রা ব্যস্তানুপাতিক এবং ঘনত্বের সাথে চাপের তোমার কি সমানুপাতিক। শেষ। তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নেই। তারপর সম্পৃক্ত বাষ্পচাপ এবং তাপমাত্রার সম্পর্কে চলে আসলাম। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা। এখান থেকে আমরা পড়ছি, আগেই পড়ছি, যেগুলো পড়ছি সেগুলো বারবার রিপিট করার দরকার নেই। আমরা বললাম না যে তোমার 50° অক্ষাংশে জলীয় বাষ্পের চাপ থাকতে পারে 760 মিলিমিটার মার্কারি হতে পারে, এবং সেখানে যদি আমরা সেন্টিমিটার নিয়ে আসি তাহলে 76 সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার মিলি 76 সেন্টিমিটার মিলিমিটার অফ মার্কারি হতে পারে। তো এটাকে আবার তোমার এভাবে প্রকাশ করা হয়, এভাবে লেখা যায়। দেখো এই যে তোমার এখানে লিখছে না, আমরা আগে কি জানছিলাম, আমরা তোমার জানছিলাম 760 এখানে মিলিমিটার অফ মার্কারি সম্পর্কে আলোচনা করেছিলাম। বা এটাকে তোমার এভাবে তোমার কি দেখো, এটাকে আবার তোমার কি এভাবে লেখা যায় যে তোমার কি 76 সেন্টিমিটার অফ মার্কারি ভাবে লেখা যায়। তো দুইটা তোমার কি অবশ্যই দুইটা তোমার কি সঠিক হবে। তো দুইটা তোমার সঠিক, তো দুইটা তোমার কি জেনে নিলেই তোমার কি হয়ে যাবে। তারপর এখানে বলছে সম্পৃক্ত বৈশিষ্ট্য বলছে, অর্থাৎ সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য বলছে। সম্পৃক্ত বৈশিষ্ট্য থেকে তোমার এখান থেকে তোমার কি শিক্ষার জন্য পড়তে হবে। তো আমরা পড়ে নিই চলো। কোনো নির্দিষ্ট তাপমাত্রার কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে তখন ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়। তাহলে এখান থেকে তোমার সিকিউরিটি তোমার এটা পড়ে নিতে হবে যে সম্পৃক্ত বাষ্প কাকে বলে থাকে। তাহলে সম্পৃক্ত বাষ্প কাকে বলে, এখান থেকে তোমার কি অবশ্যই তোমার কি এটা পড়ে নিতে হবে যে সম্পৃক্ত বাষ্প কাকে বলে। কোনো নির্দিষ্ট অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে
এবং ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলা হয়। অর্থাৎ সম্পৃক্ত বাষ্প সর্বাধিক চাপ প্রয়োগ করে থাকে। তাহলে এখান থেকে তোমার কি সিকিউর জন্য তোমার কি পড়ে নিতে হবে। তারপর এখানে কি বলছে দেখো, অর্থাৎ এটি একটি আবদ্ধ স্থানে তৈরি হয়। তাহলে সম্পৃক্ত বাষ্পটা কোথায় তৈরি হয়, আবদ্ধ না বদ্ধ? অর্থাৎ আবদ্ধ স্থানে হতে পারে বা মুক্ত হতে পারে না। যদি কোনো আবদ্ধ স্থানে তরল পদার্থের সংস্পর্শে কিছু বাষ্প থাকে তবে বুঝতে হবে সেই বাষ্প সম্পৃক্ত হবে। এখান থেকে জাস্ট খালি এতটুকু মনে রাখবে যে সম্পৃক্ত হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে না। তাহলে তোমার এই পার্টটা তোমার হচ্ছে কি এমনিতে তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট। তাহলে সম্পৃক্ত বাষ্প তোমার মেনে চলে থাকে। তাহলে কি সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্জের সূত্র কি করে না, মেনে চলে না। তাহলে এটা তোমার ইম্পর্টেন্ট। তো এটা সুন্দরভাবে গিয়ে লাল দাঁড়িয়ে দিবা, এক্সট্রাভাবে কি করে দেবা, এক্সট্রাভাবে তোমার হচ্ছে এখানে পয়েন্টে গোল চিহ্ন দিয়ে দেবা। এটা ইম্পর্টেন্ট। তো বলে দিবে যে বয়েলের 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 সূত্র এবং চার্জের সূত্র মেনে চলে না কোনটা, সম্পৃক্ত না অসম্পৃক্ত? অবশ্যই কি সম্পৃক্ত বাষ্প হবে। তারপর 5 নম্বর পয়েন্টে চলে আসলাম যে সম্পৃক্ত বাষ্পের সংস্পর্শে যথেষ্ট তরল পদার্থ না থাকলে স্থির তাপমাত্রা ওই বাষ্পের আয়তন বৃদ্ধি করলে তরল পদার্থে বাষ্পীভূত হওয়ার পর ওই স্থানে বাষ্পচাপ অসম্পৃক্ত হবে। 6 নম্বর পয়েন্টে চলে আসলাম যে সম্পৃক্ত বাষ্প তরলের সাম্যাবস্থায় থাকে, দরকার নেই। তাপমাত্রা বৃদ্ধি করে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা হয়। অর্থাৎ যখন তুমি তাপমাত্রা তোমার কি বাড়াবা তখন সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে পরিণত হবে, আর যখন তুমি তাপমাত্রা কমাবা তখন অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্পে পরিণত হবে। তো এটা এমনিতে তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করতে হবে, দাগা নিতে হবে যে এখান থেকে এতটুকু দাগা নিতে হবে যে তোমার কি তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়, আর তাপমাত্রা হ্রাস করলে অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্পে পরিণত হতে পারে। তো এটা তোমার কি সুন্দরভাবে কি করতে হবে, পড়ে নিতে হবে। এটা তোমার 10 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা কোথায় চলে আসি, তারপর আমরা নেক্সট পেজ চলে আসি। তারপর এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করবো যে অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই যে যাই ওদিকে পড়লাম এদিকে উল্টাটা পড়বো যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কোনো স্থানে বাষ্পের পরিমাণ যদি এমন হয় তা যে তার অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে, এই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প চাপ বলা হয়। এই বাষ্প চাপ বয়েলের চাপের চেয়ে কম। তাহলে এখান থেকে তোমার সুন্দরভাবে তোমার কি করতে হবে, এখান থেকে তোমার এতটুকু সম্পর্কে তোমার মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি সিকিউর জন্য তোমার হচ্ছে কি যদি শর্ট কোশ্চেন যদি চলে আসে ক খ তে চলে আসে যে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে, তাহলে তোমার এতটুকু মুখস্থ করতে হবে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বাষ্পের পরিমাণ যদি এমন হয় যে তার আরও অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে সেই চাপকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প চাপ বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা। তারপর এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই। তারপর নেক্সট পয়েন্টে চলে আসো যে এটি আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে তৈরি করা হয়। তাহলে সম্পৃক্ত বাষ্প বদ্ধ পাত্রে অবস্থান করা হয়, আর এখানে আবদ্ধ হতে পারে অথবা খোলা পাত্রে হতে পারে। মানে কি ইট ডাজেন্ট ম্যাটার, এখানে খোলা পাত্র হতে পারে আবার কি আবদ্ধ পাত্রে হতে পারে। আর সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে শুধুমাত্র আবদ্ধ স্থানে হতে পারে। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসো যে কোনো আবদ্ধ স্থানে যদি কিছু বাষ্প থাকে কিন্তু কোনো তরল পদার্থ না থাকে তবে ওই বাষ্পে অসম্পৃক্ত বা সদ্য সম্পৃক্ত হতে পারে। এই স্থানে আয়তন সামান্য কমালে যদি কিছু বাষ্প তরলে পরিণত হয় তবে ওই বাষ্প সদ্য সম্পৃক্ত, অন্যথায় অসম্পৃক্ত হতে পারে। এখান থেকে কিছু মনে রাখার দরকার নেই। তারপর বলছে কি অর্থাৎ তোমার কি 3 নম্বর পয়েন্টটা তোমার কি পড়বা না, জাস্ট পারলে রিডিং দিবা। অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে না। তাহলে 4 নম্বর পয়েন্টটা তোমার কি সুন্দরভাবে বুঝতে করতে হবে যে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে অসম্পৃক্ত বাষ্প কি বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে? অবশ্যই অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্জের সূত্র মেনে চলে। তাহলে এটা তোমার কি করতে হবে, সুন্দরভাবে মুখস্থ করতে হবে। 4 নম্বর পয়েন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এমনিতে তোমার কি এক্সট্রা চিহ্ন দিয়ে দাও। এটা এটা তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে ভয়েল এবং চার্জের সূত্র মেনে চলে না অসম্পৃক্ত বাষ্প, আর ভয়েল এবং চার্জের সূত্র মেনে চলে অসম্পৃক্ত বাষ্প। তারপর এখানে কি বলছে 5 নম্বর পয়েন্টে, একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্প তাপমাত্রা স্থির রেখে তার আয়তন ক্রমাগত কমাতে থাকলে এক সময় এই স্থানে বাষ্প সম্পৃক্ত হবে। তাহলে কি আমরা ওদিকেই পড়েছিলাম যে তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়, অপরদিকে অসম্পৃক্ত তাপমাত্রা কমালে অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্তে পরিণত হবে। শেষ। এখান থেকে 5 নম্বরটা সুন্দরভাবে কি পড়বা, গোল চিহ্ন দিবা এবং তোমার কি করে নিবা, আন্ডারলাইন করে নিবা। তারপর এখানে কি বলবো দেখো 6 নম্বর পয়েন্টে তাপমাত্রা কমিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা হয়। আমি যেটা আগে তোমাদের বললাম। তো এটা কি করতে হবে, এটা তোমার সুন্দরভাবে মুখস্থ করবা যে তাপমাত্রা যদি কমাই তাহলে অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্পে পরিণত হবে, আর তাপমাত্রা বাড়লে সম্পৃক্ত বাষ্পে অসম্পৃক্ত বাষ্পে পরিণত হবে। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, এটা তোমার মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করবা না।
তারপর আমরা কি শীর্ষাঙ্কে চলে আসলাম। তো শীর্ষাঙ্ক থেকে এতটুকু মনে রাখবা যে সংজ্ঞাটা মুখস্থ করবা যে তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে বায়ু তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাই ওই বায়ুর শীর্ষাঙ্ক বলা হয়। অর্থাৎ অর্থাৎ যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে বা অদৃশ্য হতে শুরু করে তাকে বলা হয় শিশিরাঙ্ক। এটা তোমার কি শিখুর জন্য ইম্পর্টেন্ট, শিখুর জন্য পড়ে নিবা। এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, এগুলা পড়বা না, গাইড থেকে সুন্দরভাবে পড়ে নিবা। যেগুলো বোর্ড কোশ্চেন ছিল সেগুলো কি সুন্দরভাবে তোমার কি পড়ে নিলেই হয়ে যাবে। তারপর আমরা কি চলে আসি, আমরা পরের পেজে চলে আসি। এখানে বলছে ডাল্টনের সূত্র অনুসারে এই সম্পৃক্ত বাষ্প চাপ বায়ুর ওপর নির্ভর করে না, সুতরাং বায়ু তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ শীর্ষাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। পড়বা না, পড়ার দরকার নেই, যদি পারো তাহলে গো ফর রিডিং। তারপর নেক্সট পেজে চলে আসো, আর্দ্রতা চলে আসলাম। যে তোমার আর্দ্রতা বাড়লে কি হবে, আর্দ্রতা কমলে কি হবে, এতটুকু সম্পর্কে আলোচনা করছে। আর্দ্রতা যেখানে তোমার দুই ভাগে ভাগ করা যায়, দেয়ার আর টু টাইপস। একটা হচ্ছে কি পরম আর্দ্রতা, একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো এইসব সম্পর্কে আমরা কি আলোচনা করবো। পরম আর্দ্রতা থেকে তোমার এখান থেকে কিছু পড়া নাই, পরম আর্দ্রতা কি তোমার কিতাব পাস করা হয়, এগুলো কিছু পড়বো না, এগুলা পড়বা না, এগুলা পড়ার কোনো মানে হয় না। আমরা টাইম ওয়েস্ট করবো না, যেটা লাগবে সেটা পড়বো, আর যেটা লাগবে না সেটা কি পড়বো না। তারপর আমরা চলে আসি যে আপেক্ষিকতার নির্ণয় গুরুত্ব, পড়বা না, কোনো কিছু পড়ার এখানে দরকার নেই, ঠিক আছে। তবে আর্দ্রতা সম্পর্কিত কয়েকটি বাস্তব ঘটনা পড়বো। তো এখান থেকে এতটুকু পড়তে হবে যে মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘ শূন্য রাত্রি শিশির জমানোর জন্য সহায়ক। তাহলে এটা তোমার মেডিকেল এডমিশন টেস্ট তোমার কি 18 থেকে 19 সালে আসছিল, ট্রু ফলসে আসছিল যে মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির জমানোর জন্য সহায়ক না তোমার হচ্ছে কি অনিরাপদ। এইভাবে কোশ্চেন আসছিল যে তোমার এটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে যে মেঘ শূন্য হবে না মেঘ স্থির থাকবে না মেঘে পরিমাণ বাড়বে। তো এখানে দেওয়া আছে কি মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক। তো এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন আপ। তারপর আমরা কি নেক্সট পেজ চলে আসি। নেক্সট পেজ থেকে তোমার এতটুকু পড়বা যে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না, কারণ মেঘ তাপরোধী পদার্থ বলে ভূপৃষ্ঠ হতে বিকিরণজনিত কারণে তাপ পরিবাহিত হতে পারে না, ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয় না এবং শীষ জমে না। শেষ। এখান থেকে এতটুকু পড়বা যে তোমার তাপমাত্রা বাড়লে বা কমালে এখানে বিকিরণ ঘটে না কেন বা পরিবাহিত হয় না কেন, কারণ মেঘ তাপরোধী থাকে বলে। এটা ডেন্টাল 2021 থেকে 2022 সালে কোশ্চেন এভাবে চলে আসছিল। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা। আর এখান থেকে হেডলাইনগুলো পড়ে নিবা যে বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়, ট্রুফলস আসতে পারে। তারপর এখানে আসতে পারে যে গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায় কেন, এটা সিকিউতে খ নাম্বার কোশ্চেন আসতে পারে। ঘামাক্ত দেহে পাখার বাতাস লাগলে আরাম অনুভব হয় কেন, এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর এখানে বলছে তোমাদেরকে শীতকালে শরীরের ঠোঁট এবং মুখের পমেড বা গ্লিসারিন লাগানো হয় কেন। এভাবে কোশ্চেন আসতে পারে তোমার সিকিউতে তোমার কি ক খ আসতে পারে। তো সুন্দরভাবে কি করবা, গাইড থেকে পড়লেই তোমার কি হয়ে যাবে। তারপর শিশিরাঙ্ক বা আফ্রিকা বলছে, তো শিশিরাঙ্ক থেকে এতটুকু মনে রাখবা, এই সূত্র মনে রাখবা যে তোমার যেখানে থিটা ইকুয়াল θ1 ইকুয়াল জি θ1 মাইনাস θ2, এখান থেকে তোমার আমরা কি ম্যাথ করবো। তারপর এখানে বলছে ইহা শিশিরাঙ্কে আর্দ্রতা প্রকাশ করে থাকে, তার শিশিরাঙ্কে তোমার সেই সূত্র একটা দেওয়া আছে, আর ইকুয়াল বড় এফ বাই ছোট এফ ইকুয়াল তোমার কি 100% স্কয়ার। এখান থেকে এতটুকু বাংলাটা মুখস্থ করতে হবে। আদাপিকাতা ইকুয়াল তোমার কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং বায়ুর তোমার কি তাপমাত্রা সম্পৃক্ত চাপকে বোঝায়। এটা তোমার কি এখানে তোমার সুন্দরভাবে তোমার কি 100 তোমার পার্সেন্টেজ চলে আসবে, যে এখানে 100%। শেষ। তারপর আমরা কি শিশির রাঙ্ক বা আপেক্ষিকতা নির্ণয় এখানে বললাম যে তোমার এখান থেকে এতটুকু পড়তে হবে। বায়ুর আপেক্ষিকতা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মান যন্ত্র বা হাইগ্রোমিটার বলা হয়। তাহলে হাইগ্রোমিটার কোন কাজে ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য নির্ণয় করা হয়। তাহলে যদি কোশ্চেন যদি এমসিকিউতে চলে আসে যে ভাইয়া পরে দেখো ভালোভাবে দেখো যে বায়ুর আপেক্ষিকতা নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, বায়ুর আপেক্ষিকতা নির্ণয় করার জন্য হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, যেখানে হাইগ্রো তো ওয়েট এবং মিট্রোনাথ হচ্ছে কি মেজারমেন্ট বা পরিমাপ করা। এখান থেকে পড়বা, আর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এগুলা জীবনও পড়ার দরকার নেই, পাগল হওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর আমরা তোমার এই আগেই পড়লাম যে আপেক্ষিকতা আর ইকুয়াল তোমার কি বড় ছোট এফ বাই বড় এফ গুণিত 100। শেষ। তারপর এগুলা কিছু পড়বো না, আমরা যখন ম্যাথ করবো তখন শুধুভাবে পড়বো, এগুলা কিচ্ছু পড়বো না, এগুলা পড়াবা না, এগুলা পড়ার কোনো মানে হয় না, মনেও থাকবে না, পড়ারও দরকার নেই, এডমিশন সাথেভাবে আসেও না। তারপর আমরা কি নেক্সট পেজ চলে যাবো, এগুলো ম্যাথ আমরা ধরে ধরে পড়বো, সমস্যা নেই। নেক্সট পেজ আমরা ব্যবহারিক দিক, এটা পড়ার দরকার নেই, সুন্দরভাবে পড়বা না, কাটা দিবা, এগুলো কিছু পড়ার দরকার নেই। তারপর লাস্ট মোমেন্টে আমরা কি এই প্রয়োজনীয় সূত্রগুলি আমরা কি করব, রিভিশন দেবো, যেটা তোমার ওভারঅল তোমার কি এডমিশনের জন্য হোক, এমসিকিউর জন্য হোক, প্লাস সিকিউর জন্য হোক, ঠিক আছে। তারপর প্লাস তোমার এডমিশনের ক্ষেত্রে হোক।
ম্যাথ যখন করব তখন এই তোমার সূত্রগুলা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কি করতে হবে, এই সূত্রগুলো আমাদের কি করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তো ওভারঅল তোমার কি এই সূত্রগুলো কি অনেক তোমরা কি করবা, অবশ্যই তোমরা রিভিশন দিবা। অবশ্যই এই সূত্রগুলো তোমার কি করতে হবে, অবশ্যই রিভিশন দিবা ভাইয়া পুরা। তো আমরা অধ্যায়টা তোমার কি সুন্দরভাবে শেষ করে দিলাম, ঠিক আছে। এবং অধ্যায় শেষে তোমার কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ডগুলো তোমার অবশ্যই কি মাস্ট পড়তে হবে। এখন দেখা গেল তুমি পরীক্ষার হলে গেলা, পরীক্ষা যখন তোমার আপকামিং তোমার সামনে চলে আসবে তখন তোমার মনে থাকবে না যে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিলে তোমার কনফিউশন থাকবে না। তখন তুমি ওই যেগুলো লাইন দাগাই দিছি ওগুলো লাইন পড়লে তোমার রিভিশন সোজা হয়ে যাবে। আর যদি তুমি তাড়াতাড়ি রিভিশন দিতে চাও তাহলে বইয়ের পিছনে তোমার এসএসসির বইয়ের পিছনে সুন্দরভাবে তোমার সারসংক্ষেপ দেওয়া আছে, সুন্দরভাবে সারসংক্ষেপগুলো কী করতে হবে, পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে। তো সারসংক্ষেপগুলো কোথায় আছে দেখো, দেখো এখান থেকে জাস্ট এগুলো তোমার সাথে সারসংক্ষেপগুলো এখান থেকে এতটুকু রিডিং দিয়ে দিবা। আর নেক্সট পেজে তোমার কি এখানে দেওয়া আছে তোমার কতগুলো দেওয়া আছে, যে তোমার এই যে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং জন্য প্রয়োজনীয় বিষয় বলি সারসংক্ষেপে এখানে তোমার সুন্দরভাবে তোমার কি যতগুলো আমি টাইপ পড়াইলাম তো সব দেওয়া আছে। তো এটা তোমার অনেক ইম্পর্টেন্ট, তোমার এখানে 1 থেকে শুরু করে তোমার 48 পর্যন্ত এগুলো টাইপ অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার ইনফিনিটিভটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা যাই হোক, এটা মেডিকেলের জন্য হোক বা তোমার ভার্সিটির জন্য ক্ষেত্রে মেন এক্সামের জন্য হোক, এটা অবশ্যই মাস্ট রিভিশন দিতে হবে। এটা তোমার এমসিকিউর জন্য হোক প্লাস এটা তোমার সিকিউর জন্য হোক প্লাস এডমিশনের ক্ষেত্রে হোক, তোমার এটা মাস্ট রিভিশন দিতে হবে, নাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে। ভাইয়ের কথাগুলো শোনো, অবশ্যই একটু ভালো কিছু অর্জন হবে। তো এটা তোমার কি 100 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই পার্টটা তোমার কি অবশ্যই কী করে দিবা, এই পার্টটা অবশ্যই তোমরা কী দিবা, রিভিশন দিবা, ঠিক আছে। এই পার্টটা তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। তো সুন্দরভাবে কী করবো আমরা, এই পার্টটা সুন্দরভাবে আমরা কি রিভিশন দিব, ঠিক আছে। তো আমরা অধ্যায় আমরা শেষ করে দিলাম সুন্দরভাবে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি ক্লাসটা করে নিবা, ঠিক আছে। তোমার ক্লাসটা তোমার শেষ করলে আর কিছু তোমার কি সমস্যা থাকবে না, এমসিকিউ হোক এবং সিকিউতে শর্ট কোশ্চেন হোক, ঠিক আছে। তারপর পরবর্তীতে আমরা কি যখন অধ্যায় আমরা ম্যাথ সলিউশন শেষ করব, তো পরবর্তীতে আমরা এই অনুশীলনে আমরা কি সলিউশনগুলো মানে তোমার এই কোশ্চেনগুলো সুন্দরভাবে আমরা কি করব, সলভ করলে তোমার কি এই কোশ্চেনগুলো তোমার সমাধান হয়ে যাবে। তো তোমাদের তোমার থেকে অনেকেই ধন্যবাদ এতক্ষণ তোমাদের মূল্যবান সময় আমাদের প্ল্যাটফর্মে দেওয়ার জন্য, এই আমার সুন্দর ক্লাস করার জন্য। আমি এখান থেকে এতটুকু এনশিওর করতে পারি যে বইটা যদি সুন্দরভাবে তুমি দেখায় নাও তাহলে তোমার মেন এক্সামে তোমার রিভিশন দিতে সোজা হবে এবং তুমি দেখতে পারবা যে এই অধ্যায়ে বা এই চ্যাপ্টারের মধ্যে কোনগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট কোনগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট না, আর কোনগুলোকে জোর দিয়ে পড়তে হবে, কোনগুলোকে বারবার রিভিশন দিতে হবে, কোনগুলো মনে রাখাটা অনেক ইজি এবং কঠিন। তো ওভারঅল আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টা আমরা কি সুন্দরভাবে রিমার্কিং করলাম, সুন্দরভাবে শেষ করে দিলাম। তো তোমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা পড়ে নিবা এবং ক্লাসটা মাস্ট করবা, করে আমাদের ফেসবুক পেজে এবং তোমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে জানাবা যে ক্লাসটা কেমন হয়েছে এবং সুন্দরভাবে কী করবা আমাদের ব্যাচে পার্সোনাল ব্যাচে তোমরা অবশ্যই পরীক্ষা দিবা। তো ওভারঅল তোমাদের হাবিব ভাইয়া নতুন একটা টপিক, নতুন একটা চ্যাপ্টার, নতুন সাবজেক্টের কোনো একটা ক্লাস নিয়ে অতি শীঘ্রই চলে আসতেছে। তো তো তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, অবশ্যই আমরা কি ভালো কিছু অর্জন করব, দেখা হবে বিজয়। তো সবাইকে আবারও অনেক থ্যাংক ইউ। আমরা আজকে এতটুকুই শেষ করে দিলাম, ঠিক আছে। তো ওভারঅল আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।